আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি আমি তৈরি করছি 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকের অ্যাসাইনমেন্টের বিষয় অর্থনীতি। অ্যাসাইনমেন্ট নম্বর 1। অ্যাসাইনমেন্টটি এসেছে প্রথম অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্ট: মিস্টার রবিন একটি পরিবহন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। সরকারি পরিবহন সংস্থা পরিচালিত বাসের টিকিটের মূল্যের তুলনায় তার বাসের টিকিটের মূল্য কিছুটা বেশি। তা সত্ত্বেও তার কোম্পানির ব্যবসা বেশ সফল। মিস্টার রবিন যে ধরনের অর্থনৈতিক ব্যবসায় পরিচালনা করছেন তার সাথে তোমার পাঠ্য বইয়ের পঠিত অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করো। নির্দেশনাগুলো হলো: বিভিন্ন ধরনের অর্থব্যবস্থার ধারণা, মিস্টার রবিনের ব্যবসাটির অর্থনৈতিক ব্যবস্থা চিহ্নিতকরণ, চিহ্নিত ব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থাটির তুলনামূলক মূল্যায়ন একটি চকের সাহায্যে দেখানো, বাংলাদেশের জন্য কোন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণযোগ্য তা যুক্তিসহ বর্ণনা করা। মূল্যায়ন নির্দেশনাগুলো লক্ষ্য করো। নির্দেশক: বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ব্যাখ্যা, মিস্টার রবিনের ব্যবসাটির অর্থব্যবস্থা চিহ্নিতকরণ, চিহ্নিত ব্যবস্থাটির সাথে পাঠ্য বইয়ের অন্যান্য অর্থব্যবস্থার তুলনা, বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য অর্থব্যবস্থার পক্ষে যুক্তি প্রদান। এই মূল্যায়ন নির্দেশনাগুলো অনুসরণ করে তোমরা যদি তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করো তাহলে তোমরা অবশ্যই অনেক ভালো নাম্বার পাবে। এই অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর দেওয়া হয়েছে 16। তো বন্ধুরা, আমি এই অ্যাসাইনমেন্টের মূল্যায়ন নির্দেশনাগুলো অনুসরণ করে তোমাদের জন্য একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি। তো চলো দেরি না করে সেটি দেখে আসা যাক। কভার পেজের মূল বিষয় অর্থনীতি, বিষয় কোড 141, অ্যাসাইনমেন্ট নম্বর 1। অ্যাসাইনমেন্ট শিরোনাম: বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ। অর্থনৈতিক ব্যবস্থা: সমাজে মানুষের সম্পত্তির অধিকার, উৎপাদন পদ্ধতি, বিনিময় পদ্ধতি, বণ্টন পদ্ধতি, বুক পদ্ধতি বা বুক ক্ষেত্রে স্বাধীনতা, শ্রম নিয়োগ, ব্যবসায় বাণিজ্যের গতি প্রকৃতি প্রভৃতি বিষয়ে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। সকল সমাজেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান প্রভৃতি সমস্যার স্বরূপ প্রায় একই, কিন্তু বিভিন্ন সমাজে প্রাপ্ত সম্পদের সাপেক্ষে সমাধান পদ্ধতির ভিন্নতা রয়েছে। সমাধান পদ্ধতির ভিন্নতা অনুযায়ী পৃথিবীতে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ধনতাত্ত্বিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা: 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনৈতিক সূত্রপাত ঘটে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীরা এ অর্থনীতির দৃঢ় প্রবক্তা ও সমর্থক। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এরূপ একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি উৎপাদন, বণ্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। সুতরাং যে অর্থব্যবস্থায় ব্যক্তি সম্পদের মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান থাকে এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। V.L. লেনিন এর মতে ধনতন্ত্র বলতে উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মানুষ শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রম শক্তি নিজেই পণ্য পরিণত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা: 1917 সালে রাশিয়ার
জারতন্ত্রের পতন ও লেনিনের নেতৃত্বে নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতন্ত্রের উত্থান হয়। পরবর্তীতে বিশুদ্ধ সমাজতান্ত্রিক চিন্তাবিদ মাও সে-তুং এর নেতৃত্বে চীনেও নির্দেশমূলক অর্থনীতির প্রয়োগ ঘটে। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এমন এক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণসমূহের ব্যক্তিগত মালিকানা নেই। উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টন করা হয়। এ ব্যবস্থায় পরিকল্পিত অর্থনীতির উপর গুরুত্ব প্রদান করা হয়। অর্থনীতিবিদ জে.এফ. রেগান এবং এল.বি. থমাসের মতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এরূপ একটি অর্থব্যবস্থা যেখানে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। যে অর্থব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। সাধারণত এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে। এ ব্যবস্থায় সামাজিক দ্রব্যের জন্য ব্যয় অধিক হয় যার যোগান দেওয়া ব্যক্তিগত উদ্যোগে সম্ভব নয়। গুরুত্বপূর্ণ খাত যেমন সড়ক নির্মাণ, রেলপথ, সমুদ্রবন্দর, বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, হাসপাতাল, টেলিযোগাযোগ নির্মাণে সাধারণত ব্যক্তিগত উদ্যোগ অপেক্ষা সরকারি উদ্যোগকে সমর্থনযোগ্য মনে হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ তৃতীয় বিশ্বের অনেক দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। অধ্যাপক পি.এ. স্যামুয়েলসন এর মতে মিশ্র অর্থব্যবস্থা এরূপ একটি অর্থব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগকার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। ইসলামী অর্থব্যবস্থা। ইসলামের মৌলিক নিয়মকানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। তুরস্কের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সাবাহ ইলদিন জাইমের মতে ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংগবদ্ধ বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায়। ইসলাম একটি সম্পূর্ণ জীবন বিধান। পবিত্র কুরআনে বলা হয়েছে, আকাশ ও মাটির মালিকানা একান্তভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট। আল্লাহর এ মালিকানা প্রেক্ষিতে তার নির্দেশিত পথে মানুষ উৎপাদন, আয় সংগ্রহ, সম্পদের বণ্টন প্রভৃতি কার্যাবলী সম্পাদন করবে। এ মর্মার্থই ইসলামী অর্থনীতির মূল কথা। মিস্টার রবিনের ব্যবসাটির অর্থব্যবস্থা চিহ্নিতকরণ। উদ্দীপকের মিস্টার রবিনের ব্যবসাটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আওতাধীন। যুক্তি: আমরা জানি যে অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ব্যতীত যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, সেই অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এখানে উদ্যোক্তা বা ব্যবসায়ী স্বাধীনভাবে উৎপাদন, বণ্টন ও ভোগ করতে পারে। এই অর্থব্যবস্থায় ব্যক্তি সম্পদের মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান থাকে। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসায় পরিচালিত হয়। ধনতন্ত্রে উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। মিস্টার রবিন পরিবহন ব্যবসায় অর্থাৎ সড়কে বাস চলাচলের মাধ্যমে পরিবহন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। গতানুগতিক যাত্রী সেবার নিয়মের বাইরে গিয়ে তিনি যাত্রী সেবায় কৌশলগত কিছু পরিবর্তন আনলেন। ফলে তার বাসের টিকিটের মূল্য সরকারি বাসের টিকিটের মূল্য বেশি হওয়া সত্ত্বেও তার কোম্পানির ব্যবসায় তিনি সফল হলেন। এক্ষেত্রে তিনি স্বাধীনভাবে নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন। অবাধ প্রতিযোগিতায় তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন। নতুন নতুন কৌশল অবলম্বনের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যবসায় পরিচালনা করছেন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অন্তর্গত। চিহ্নিত অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনা। চিহ্নিত অর্থব্যবস্থাটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। নিম্নে এই অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনা উল্লেখ করা হলো। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। মূল উৎস মানবসৃষ্ট নিয়মকানুন। শ্রেণী শোষণ উপস্থিত। ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। ভোগ ক্ষেত্রে ভোক্তা স্বাধীন।
ব্যক্তিগত মুনাফা স্বীকৃত, অবাধ প্রতিযোগিতা বিদ্যমান, ভোক্তার চাহিদার উপর নিয়ন্ত্রণ নেই, সমাজের শ্রেণী বিভক্তি থাকায় সামাজিক নিরাপত্তা ব্যাহত হয়। নির্দেশমূলক অর্থব্যবস্থা। সরকারি ব্যবস্থাসমূহ মানুষ কর্তৃক পরিচালিত হওয়ায় এটিও মানবসৃষ্ট। শ্রেণী নেই, শোষণও নেই। রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। ভোক্তা স্বাধীন নয়, কী উৎপাদন করা হবে এ সিদ্ধান্ত রাষ্ট্র দিয়ে থাকে। ব্যক্তিগত মুনাফার স্বীকৃতি নেই, অবাধ প্রতিযোগিতা নেই, ভোক্তার চাহিদার উপর নিয়ন্ত্রণ বিদ্যমান। সরকার সামাজিক নিরাপত্তা বিধানে তৎপর থাকে। মিশ্র অর্থব্যবস্থা। মানুষ নিজের প্রয়োজনেই এই ব্যবস্থা চালু করেছে। শোষণ নেই বললেই চলে। ব্যক্তিগত ও সরকারি উভয় মালিকানার সংমিশ্রণ ঘটে। ভোগ ক্ষেত্রে ভোক্তা যথেষ্ট স্বাধীনতা ভোগ করে। ব্যক্তিগত মুনাফা স্বীকৃত। প্রতিযোগিতা থাকলেও সরকার একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ করে। ভোক্তার চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, সে অনুযায়ী উৎপাদন হয়। সরকার অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। ইসলামী অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থার মূল উৎস হল পবিত্র কুরআন ও হাদিস। ইসলামে শোষণ সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ সকল কিছুর মালিক, মানুষ তার প্রতিনিধি হিসেবে আমানতদার। হালাল ও হারামের প্রয়োগের কারণে ভোক্তা সম্পূর্ণ স্বাধীন নয়। সুদ, ঘুষ, মুনাফা অর্জন প্রভৃতির মাধ্যমে সম্পদের মালিক হওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ইসলামের সঠিক বিধান থাকায় প্রতিযোগিতা নেই। ভোক্তার হালাল চাহিদা গ্রহণযোগ্য। মানব কল্যাণকে সর্বোচ্চ স্বীকৃতি দেওয়া হয়, তাই সামাজিক নিরাপত্তা বিদ্যমান থাকে। বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য অর্থব্যবস্থার পক্ষে যুক্তি প্রদান। যে 4টি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে তা বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি ব্যবস্থাই নিজস্ব বৈশিষ্ট্য দ্বারা পরিচালিত হয়। দেশ, জাতি, স্থান, সময়, সমাজ ব্যবস্থা, ভৌগোলিক অবস্থান, আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার অর্থব্যবস্থা বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকলেও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। একইভাবে মিশ্র অর্থনীতিতে উভয় মালিকানা দেখতে পাওয়া যায়। ইসলামী অর্থনীতি ইসলামী বিধান মোতাবেক পরিচালিত হয় বিধায় কঠোর নিয়মকানুনের মধ্য দিয়ে পরিচালিত হয়। এছাড়াও অর্থনীতির সার্বিক বৈশিষ্ট্য বিচারে বাংলাদেশের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাকে সবচেয়ে ভালো বলে মনে হয়। এর পেছনে যে যুক্তিগুলো উপস্থাপন করা যায় সেগুলো হলো: ব্যক্তিগত ও সরকারি উভয় মালিকানা বিদ্যমান থাকায় সম্পূর্ণ ঝুঁকি ব্যক্তিকে নিতে হয় না। আয়ের একটি অংশ সরাসরি ব্যক্তি ভোগ করতে পারে। অর্থনৈতিক সংকটে সরকারি সহায়তা পাওয়া যায়। ব্যক্তি তার মতামত প্রয়োগের সুবিধা পায়। কখনো অর্থনীতিতে অস্থিতিশীলতা দেখা দিলে সরকার তা সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকুচনে রোধ করে বাণিজ্য চক্র মোকাবেলা, কালোবাজারি, মজুতদারি, সিন্ডিকেট বাণিজ্য প্রতিরোধ সরকার সচেষ্ট থাকে। ভোক্তার পছন্দ অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন হয় বিধায় তার পছন্দ অনুযায়ী ক্রয় ও ভোগ করতে পারে। পেশা নির্বাচন ও অর্থনৈতিক উদ্যোগের ক্ষেত্রে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে। সরকার অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে বলে জনগণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়। যদিও ইংল্যান্ড মিশ্র অর্থব্যবস্থার সূচনা হয়, পরবর্তী পর্যায়ে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নরওয়ে, যুক্তরাষ্ট্র, জার্মানি, পাকিস্তান সহ বর্তমানে অনেক দেশে মিশ্র অর্থনীতি পদ্ধতি ব্যাপকভাবে পরিচালিত। বিশুদ্ধ সমাজতন্ত্র বা ধনতন্ত্র কোনোটি সমাজের উন্নয়নের জন্য এককভাবে যথেষ্ট নয়, তাই অনেকে মিশ্র অর্থব্যবস্থাকে শ্রেষ্ঠ বলে মনে করেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের অ্যাসাইনমেন্টের নমুনা সমাধানপত্র। আশা করব এর থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।